হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের কেমিস্ট্রি সেমিস্টার 1 এর যে বইটি রয়েছে টেক্সট বই, তার আমরা শেষে যে দুটো স্যাম্পল পেপার রয়েছে, স্যাম্পল পেপার 1 আর 2, এই ভিডিওতে আমরা স্যাম্পল পেপার 1 এর অ্যান্সার কিগুলো দেখে নেব। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, কোনটিতে সর্বাধিক অণু আছে? দেখো এই প্রশ্নের উত্তর হবে 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, কারণ ক্যালসিয়াম অক্সাইডের সবচেয়ে কম আণবিক ভর। এখানে যত অণুগুলো রয়েছে তার আণবিক ভর ক্যালসিয়াম অক্সাইডের বেশি। তো আমরা যখন ঐকিক নিয়ম করে উত্তরটা বের করতে যাব, সেখানে দেখবে আণবিক ভরটা 10 গ্রামের জন্য আণবিক ভর সংখ্যাটা ভাগে চলে যাবে, তাই যত কম হবে অনুসংখ্যা বেশি আসবে। তোমরা হিসাব করে দেখো, দেখবে এটাতে বেশি আসবে। 2 নম্বর প্রশ্ন দেখো, 1 মোল মিথেনে আছে। দেখো 1 মোল মিথেনে আমরা জানি কি মিথেনের সংকেত CH4। তো এই মিথেনের মধ্যে হাইড্রোজেন পরমাণু কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার 4 গুণ আছে, কিন্তু এখানে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অণু আছে, এটা হবে না। দেখো বির উত্তরটা হবে, কারণ 4 গ্রাম হাইড্রোজেন পরমাণু আছে। দেখো 4 গ্রাম পরমাণু আমরা জানি, দেখো এখানে কি 1 মোলের মধ্যে 4টা হাইড্রোজেন পরমাণু রয়েছে, মানে 4 গ্রাম পরমাণু হাইড্রোজেন রয়েছে। চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নিই। কি পরিমাণ চুনাপাথরকে উত্তপ্ত করলে 56 কেজি ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? দেখো আমরা চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এটা ব্যালেন্স বিক্রিয়া আছে, তো ব্যালেন্স করে নিতে হবে। আমরা যে ক্লাস 10-এ রাসায়নিক গণনার যে অঙ্কগুলো করেছিলাম সেই রকম। তো এখানে দেখো 100 গ্রাম, এটা দেখো আর এর যদি ভর আণবিক ভর বের করি 100 গ্রাম, এর আণবিক ভর 56 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম থেকে। 1 গ্রাম 100/56, আর যেহেতু 56 কেজি বলা হয়েছে, 56 কেজি মানে 56,000 গ্রাম, সেটা কত পাওয়া যাবে? সেটা আমরা গ্রামে পাবো, তাকে যদি আমরা আবার 1000 দিয়ে ভাগ কেজি করি, 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কি 100 কেজি। চলো এবার 4 নম্বর প্রশ্ন। এটা তো একেবারে একটা সমীকরণ এসেছে, ডি বকলির সমীকরণ। ডি বকলির সমীকরণ আমরা কি জানি যে তার ডি বকলির তরঙ্গ দৈর্ঘ্য আর ভর বেগ, ভর বেগের পরস্পর ব্যস্তানুপাতিক সমীকরণটা। 5 নম্বর প্রশ্ন চলো দেখো, এল মানে আমরা কি জানি? এল মানে এখানেই প্রশ্নের উত্তর। এল এর মান 3 হলে সেটা আমরা কি জানি? এফ। আর এল এর মান 3 হলে এম এর মান কি হয়? -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ 7টা কক্ষকে মোট 14টা ইলেকট্রন থাকবে। চলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে দেখো যে এই যে পটাশিয়াম পরমাণুর যোজন কক্ষের ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যা। যোজন কক্ষ মানে সর্বশেষ ইলেকট্রনটা 19 নম্বর। তো পটাশিয়াম তো 19 নম্বর মৌল, 19তম ইলেকট্রনটা কোথায় ঢুকছে? দেখবে 4s1। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখবো পটাশিয়ামের শেষ যে কক্ষকটা 4s1। তো 4s1 এর কোয়ান্টাম সংখ্যাগুলো কি হবে? 4s মানে 0, আর এল এর মান কি? 0, এল এর মান 0, আর এম এর মান কি? এল এর মান 0 হলে এম এর মানও 0, আর এখানে একটা ইলেকট্রন আছে, তার মানে স্পিন কোয়ান্টাম নাম্বার +1, তাহলে উত্তর হবে সি। চলো এবার আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। প্রদত্ত কোয়ান্টাম সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তি সম্পন্ন? দেখো সর্বাধিক শক্তি সম্পন্ন, দেখো 3, টি মানে কি আছে? টি, এল এর মান 2 মানে ডি, তাহলে 3d। এখানে আসছে 3d, আর এখানে আসছে 4s, এটা আসছে 3s, আর এটা আসছে 3p। তো আমরা কি জানি এনার্জির দিক থেকে কোনটা বেশি শক্তিশালী? আব্বো প্রিন্সিপাল অনুযায়ী সেটা হচ্ছে 3d। তারপরে চলো 8 নম্বর প্রশ্ন, যে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটির দ্বারা নির্দেশিত হয়? হুন নিয়ম দ্বারা নির্দেশিত হয়। কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে? পাউলি অপবর্জন নীতি, আব্বব নীতি। তাহলে অর্থাৎ এখানে উত্তর হবে সবগুলি। তারপরে দেখো একটা আমাকে ক্রম করতে হবে, সেটা কি? আয়নী ভবনের সঠিক ক্রম। আয়নী ভবন মানে ইলেকট্রন বের করতে যে এনার্জি দিতে হবে। তো দেখো এখানে এই যে পর্যায় 2-তে এখানে আমরা লক্ষ্য করব যে দুটো ব্যতিক্রম আছে। অক্সিজেন নাইট্রোজেনের পরে থাকলেও আমরা জানি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে আয়নী ভবন শক্তি, আয়নী ভবন বিভব বাড়তে থাকে। তো সেই অনুযায়ী অক্সিজেনের বেশি হবে, কিন্তু অক্সিজেনের থেকে নাইট্রোজেনের হাফ ফিল ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা জানি কি নাইট্রোজেনের বেশি হয়। তাহলে এইখানে একটা ব্যতিক্রম হবে। একই রকমভাবে বোরন পরে থাকলেও বেরিলিয়াম আগে থাকলেও বেরিলিয়ামের বেশি হবে। তো
এই দুটো ব্যতিক্রম দিয়ে তার সঠিক উত্তর হবে ডি। তারপর দেখো পর্যায় সারণীর সবচেয়ে, এটা তো একবারে ক্লাস 10-এর একটা প্রশ্ন হয়ে গেছে ফ্লুরিন। চল এরপরে আমরা এই টেবিলটা দেখে নেব, যে এটা জাস্ট তোমাকে এটা মনে রাখতে হবে সূত্রটা। ঘূর্ণন চুম্বক ভ্রামকের মান, ঘূর্ণন চুম্বক ভ্রামকের মান আমরা জানি যে বিজোড় ইলেকট্রন সংখ্যা যদি n হয়, n রুট n n প্লাস 2, এটা হলো চুম্বক ভ্রামকের সূত্র, তোমরা মনে রাখবে এটা। দেখো তাহলে আয়রনের যদি আমরা করি, আয়রনের ইলেকট্রন বিন্যাস একটু লক্ষ্য করো। আয়রনের ইলেকট্রন বিন্যাস হয়, শুধু আয়রনের আগে ইলেকট্রন বিন্যাস করো, দেখবে 21 থেকে 30-এর ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু তোমরা মনে রাখবে, 3d6 4s1। এবারে আয়রন 3+ মানে 3টে ইলেকট্রন চলে যাচ্ছে, তার মানে 3d5, অর্থাৎ এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত 5। তাহলে এর যদি এই সূত্র করি 5 5 + 2, অর্থাৎ হচ্ছে কিনা কত হচ্ছে 5 2 7 7 5 35, তাহলে দেখো 35, তো আয়রনের হবে 35। একই রকম দেখো এখানে এই এগুলো না একটু ভুল আছে, তাই আমি এখানে সঠিক উত্তরটা খুঁজে পাওয়া মুশকিল, কারণ অপশনগুলোই ভুল দেওয়া আছে। তো তোমরা এইভাবে করে দেখবে, প্রত্যেকটাতে দেখবে এর বিজোড় ইলেকট্রন সংখ্যা, সবার বিজোড় ইলেকট্রন সংখ্যা বের করে দেখে উত্তরটা করে নিই এই সূত্র দিয়ে। দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের জোড়গুলি কোনটিতে দুটি মৌলিক পর্যায় সারণীর একই গ্রুপে আছে। একই গ্রুপে কারা কারা আছে? ম্যাগনেসিয়ামের গ্রুপ 2, ম্যাগনেসিয়াম বেরিয়াম, হ্যাঁ বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, হ্যাঁ তারপরে বা লাস্টে আছে এই সিরিজ বেরিয়াম লাস্টে। তো তারপরে দেখো 13 নম্বরের প্রশ্নের উত্তর দেখো, নিচের কোনটির ইলেকট্রন আছে, এটা খুব একটা ভালো প্রশ্ন। দেখো আমরা দেখো অক্সিজেন মাইনাস, অর্থাৎ অক্সিজেনের দেখো বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, তার অক্টেট ফিল আপ করার জন্য আরো 2টো ইলেকট্রন দরকার, কিন্তু একটা ইলেকট্রন এটা আছে, তার মানে আরো একটা ইলেকট্রনের এর আসক্তি খুব বেশি হবে, কারণ আরো একটা ইলেকট্রন পেলে সে 7টা, অক্সিজেন মাইনাসের বাইরের কক্ষে কটা ইলেকট্রন 7টা, মানে সে হ্যালোজেনের মতো বিহেভ করছে। অক্সিজেন মাইনাস হ্যালোজেনগুলো দেখবে ইলেকট্রন আসক্তি বেশি হয়, তার মানে তার বাইরের পক্ষে 7টা ইলেকট্রন হয়ে আছে অক্সিজেন মাইনাস, তাহলে আর একটা ইলেকট্রন হলে 8 হয়ে যাবে। এর দেখো অলরেডি 10 হয়ে গেছে, সরি 8 হয়ে গেছে, 7টা ছিল একটা 8 হয়ে গেছে। তাহলে আমরা ইলেকট্রন আসক্তি অক্সিজেন ও মাইনাসের আমরা সবচেয়ে বেশি দেবো। তারপর 14 দেখো তরল HCl, এখানে কোনটির হাইড্রোজেন বন্ধনই গঠিত হয় না। তবে হাইড্রোজেন বন্ধন তখনই গঠিত হয় যখন তীব্র তড়ি ঋণাত্মক মৌলগুলো যুক্ত থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এরা হচ্ছে তীব্র তড়ি ঋণাত্মক মৌল। এরা হাইড্রোজেনের সঙ্গে এই সমস্ত পরমাণু যুক্ত থাকলে তবেই সেই হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এখানে দেখো ক্লোরিনের ইলেকট্রন তড়ি ঋণাত্মকতা অতটা বেশি নয়, তাই এখানে তরল HCl হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, কোনটি ধ্রুবীয়? ধ্রুবীয় আমরা জানো যে প্রত্যেকটা বন্ড মোমেন্ট পরস্পর ক্যান্সেল আউট করে দেখবে এর পোলার ডাইপোল মোমেন্ট থাকবে না, অর্থাৎ অধ্রুবীয়। এটারও থাকবে না, দেখবে CO2 একটা লিনিয়ার, এটা হচ্ছে ত্রিভুজাকার, থাকছে না, হ্যাঁ সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এটা কিন্তু একটা লিনিয়ার, এর যদি আমরা গঠনগুলো দেখি তাহলে দেখবো যে এইরকম নাইট্রোজেন একটা বন্ড আছে, তাহলে বন্ড মোমেন্ট আমরা এইদিকে দেখবো, অর্থাৎ ধ্রুবীয়, এটা ধ্রুবীয়, এর বন্ড মোমেন্ট আছে। দেখো 16 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন তখনই শক্তিশালী হবে যখন এদের মাথায় যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জটা দাঁড়াচ্ছে সেটা যত বেশি হবে। দেখো ক্লোরিনের নেগেটিভ চার্জ আর এই HF এর নেগেটিভ, ক্লোরিনের নেগেটিভ চার্জ বেশি হলে হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জ বেশি দাঁড়াবে, যার ফলে এদের মধ্যে বন্ডটা স্ট্রং হবে, তো হবে সি। তারপর দেখো CO2-র সাথে সম আকার বিশিষ্ট যৌগ, দেখো CO2-র আকার কিরকম লিনিয়ার, এই সিটা কি SP সংকরায়িত লিনিয়ার, সেটা দেখো এই যে অ্যাসিটিলিনের কার্বনগুলো SP এবং সেটাও লিনিয়ার হয়। 18 নম্বর প্রশ্ন দেখো যে কোনটির কেন্দ্রীয় পরমাণু sp2 সংকরায়িত, দেখো হিসাব করো, H এর মান বের করো, H এর মান হাফ অফ কার্বনের H এর মান, কার্বনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন 4, একযোজী পরমাণু 3টে আছে, আর ক্যাটায়ন মানে একটা ক্যাটায়ন -1, তাহলে দেখবে এটা হচ্ছে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ sp2 দেখবে, তাহলে এটা দেবে মিথাইল ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, এটা আমরা পরে জৈব যৌগে এটা নিয়ে আলোচনা করব, কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন। চলো 19 নম্বরে দেখো এই আয়নটির আকৃতি, দেখো এরও যদি এখানেও তুমি এর H বের করো, ক্লোরিনের এটা কিন্তু মাইনাস উপরে আছে, দেখো ক্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আর একটা নেগেটিভ চার্জ, একযোজী নেই, তার মানে 4
4 মানে sp3 সংকরায়িত। তাহলে sp3 সংকরায়িত এখানে আছে, এখানে আছে। তারপরে দেখো এর যদি আকৃতি বের করি, এর জ্যামিতিক আকৃতি, তাহলে দেখবো যে 4 লোন পেয়ার হবে 4 মাইনাস 3টে দ্বিতীয় পরমাণু আছে, একটা লোন পেয়ার। তাহলে এর আকৃতি জাস্ট হবে যে এইখানে একটা লোন পেয়ার থাকবে আর দুটো পিরামিডীয় আকৃতিতে 3টে বন্ড থাকবে। অর্থাৎ এটা একটা এরকম একটা বন্ড আমরা লক্ষ্য করবো, এরকম বন্ড একটা লক্ষ্য করবো। এটা একটা পিরামিড, ত্রিকোণীয় পিরামিড। চলো এরপরে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নের উত্তরটা হবে বি। কারণ তোমরা গড় বর্গবেগের বর্গমূলের ফর্মুলা কি 3/RT/m, আর গড় বর্গবেগের ফর্মুলা 8RT/πm। অর্থাৎ আমার থাকছে √3:8R 8/5। দেখো এই √3 মান 8/5 যেহেতু তোমাদের ক্যালকুলেটর ইউজ নেই, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিছুটা মুখস্থ রাখতে হবে। কারণ তুমি √3 মান 8/4 এর মান এগুলো একবারে দশমিক সংখ্যায় আনাটা একটু অসুবিধা হবে, তাই একটু মুখস্থ করে যাবে। এটা দেখবে বি উত্তরটা হবে। 21-এর এটা দেখো, যখন তুমি নিম্নচাপে বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণের সংনম্যতা গুণক অর্থাৎ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড এর মান, তো আমরা জেড সমান কি জানি, পিভি সমান PV/nRT বা PV/RT। 1 মোলের ক্ষেত্রে RT, PV/RT। তাহলে দেখো সেই অনুযায়ী যদি আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দেখি, যে তার 1 মোলের ক্ষেত্রে নিম্নচাপে দেখবে, নিম্নচাপে আয়তনটা অনেক বেশি হয়। তো নিম্নচাপে দেখবে আমরা কি জানি n²/a/v²। তো n তো নেই এখানে, a/v²। আর এখানে যে ভি এর যে সংশোধনটা আর হবে না, কারণ ভিটা চাপ কম হওয়ার জন্য ভিটা এতটাই বেশি যে ভি মাইনাস এনবি, অর্থাৎ এনবিটা এখানে ভিটা এতটাই বেশি, এনবিটা নেগলেক্ট করা যায়। তাহলে আমি এখানে শুধু ভি লিখবো। তাহলে এবারে 1 মোলের জন্য RT। এবারে দেখো গুণ করো পিভি, আর এটা হচ্ছে a/v। ওকে, a/v RT। এবারে তুমি যদি RT দিয়ে ভাগ করো, হ্যাঁ, এবারে যদি তুমি এই সমীকরণটাকে RT দিয়ে ভাগ করো, PV/RT মানে এখানে জেড হয়ে গেল, প্লাস a/, তাহলে PV/RT আর এখানে কি হলো 1। তাহলে জেড সমান কি দাঁড়ালো 1 মাইনাস a/RTV, যেটা উত্তর হবে VRT বা RTV। তাহলে অপশন এ। একই রকম ভাবে দেখো এটা তোমাদের মনে রাখতে হবে, অপশন এ, এটাও তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো সলভে পদ্ধতিতে গ্রুপ 1-এ আমরা দেখব সলভে পদ্ধতিতে কার্বনেট, সোডিয়াম কার্বনেট প্রস্তুতি, কাপড় কাজের সোডা। তো সেটা প্রস্তুতির দেখবে, এটা একটু পড়াশোনা পড়লেই বুঝতে পারবে। দেখো এই যে কার্বনের উৎপন্ন হয়, উত্তপ্ত করলে সোডিয়াম কার্বনের উৎপন্ন হয়। তাহলে এটাই নিশ্চয়ই লাস্ট স্টেজ হবে। তাহলে বা একটু তোমরা এই পদ্ধতিটা একটু জানলে তাহলে বুঝতে পারবে যে অপশন ডি। তারপরে চলো 25 নম্বরের প্রশ্নটা আছে। 25-এর প্রশ্নের উত্তর হবে, আমরা এটা মনে রাখবো যে ব্যারাইটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট টাইপের প্রশ্ন, ব্যারাইটা বেরিয়াম হাইড্রোক্সাইড। তারপরে 26-এ দেখো বলা হচ্ছে বিবৃতি 1-এ এতে কি বলা হচ্ছে, বেরিলিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড বৈশিষ্ট্যমূলক শিখা প্রদর্শন করে। এটা কিন্তু ভুল। দেখো আমরা জানি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কিন্তু এই যে গ্রুপ 2, গ্রুপ 1-এর সবাই শিখা পরীক্ষায় দেয়, কিন্তু গ্রুপ 2 বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না, তাই তাদের সল2 শিখা পরীক্ষা দেবে না। এটা শিক্ষা পরীক্ষা না দেওয়ার কারণ, এর কারণটা কিন্তু ঠিক আছে, ব্যাখ্যাটা কিন্তু ঠিক আছে। কারণ মানে না দেওয়ার ব্যাখ্যাটা দেওয়া আছে। বেরিলিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম উদ্দীপ্তকরণ মানে আমরা যখন কালার দেয় কখন, যখন ইলেকট্রনটা হায়ার স্টেটে চলে যায় এবং তারা যখন ফিরে আসে যে এনার্জি রিলিজ করে তরঙ্গ আকারে, সেটাই কালারের জন্য দায়ী। তো বেরিলিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড উদ্দীপ্তকরণ শক্তি এতটাই বেশি তারা সেখানে ইলেকট্রনের ট্রানজিশন ঘটে না। ব্যাখ্যাটা ঠিক। তাহলে সেই অনুযায়ী আমরা উত্তরটা পাবো কি, উত্তরটা আমরা নিশ্চয়ই এ পাবো, কারণ এ হচ্ছে এই ব্যাখ্যাটা বিবৃতিটা মিথ্যা, কিন্তু আর হচ্ছে সত্য। চলো এবার আমরা প্রশ্ন নাম্বার 27 দেখি। এখানে বলা হচ্ছে ইটের ন্যায় লাল বর্ণ। ইটের ন্যায় লাল বর্ণ বুঝলেই কিন্তু আমরা ক্যালসিয়ামের, তোমরা যদি এই শিখা টেস্টের যে রং কালারগুলো মনে রাখো, গ্রুপ 2 কিন্তু ক্যালসিয়াম ইটের লাল ইটের মতো রং দেয়। আর দেখো এখানে ইটের মতো ক্যালসিয়াম তাহলে দুজন আছে, এখানে আর এই পরের এ কে উত্তপ্ত করলে অক্সিজেন এবং বাদামি, বাদাম বর্ণে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের হয়। তাহলে এখান থেকে তো আর বাদামি বর্ণ, এখানে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে যেটা বর্ণহীন, অপশন সি। তা 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোনটি নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু সালফেট হাইড্রেশন শক্তির মান ল্যাটিস শক্তির চেয়ে বেশি। অর্থাৎ এখানে ল্যাটিস শক্তির চেয়ে বেশি মানে
বুঝতে পারছো যে যৌগটা ভেঙে যাবে, ভেঙে জলে দ্রবীভূত হয়ে যাবে। তো আমরা দেখবো যে গ্রুপ টুতে, এগুলো দেখবো গ্রুপ টুতে নিচের দিকে যত যাবো যে হাইড্রেশন শক্তির মান কমতে থাকে, অর্থাৎ জলে দ্রবীভূত হয় না। আমরা যেমন দেখবো বেরিয়াম সালফেট জলে দ্রবীভূত হয় না, হ্যাঁ, সেই কারণে বেরিলিয়াম সালফেট কিন্তু জলে দ্রবীভূত হয়, অর্থাৎ তার হাইড্রেশন শক্তির মান নিশ্চয়ই ল্যাটিস শক্তির থেকে বেশি। তারপরে চলো 29 নম্বর প্রশ্ন, যে বোরন এই যে হেক্সা ফ্লোরাইড এই যৌগটা তৈরি করতে পারে না। হ্যাঁ, এটা ঠিক আছে, তৈরি করতে পারে না। তার কারণ কি বোরন আকার ছোট? না, তার কারণ কিন্তু বোরনের আকার ছোট, ঠিক, এর ফ্যাক্টটা ঠিক আছে, কিন্তু তার ব্যাখ্যাটা কিন্তু ঠিক না। বিবৃতিটি আচ্ছা, বিবৃতিটি কিন্তু এখানে অপশনগুলো আমি দেখি, বিবৃতি এ বি দুটোই সত্য, ঠিক আছে, এটা ভুল আছে। এখানে আমরা দেখব যে বিবৃতি এটা সত্য, কিন্তু বিবৃতি বিটা মিথ্যা। হ্যাঁ, সেটা অনুযায়ী দেখো মিথ্যা নয়, বি তো আকার তো ছোটই, তাহলে আমরা এখানে উত্তর বলবো কি এ বি দুটোই সত্য, অপশন এ। মানে ব্যাখ্যা নয়, সে ধরনের অপশন নেই। যদি বলতো যে এ বি এর ব্যাখ্যা, বিটা এর ব্যাখ্যা, সেটা নয়। এটা অন্যরকম একটা প্রশ্ন থাকতে পারতো, সেটাও আমি বলে দিচ্ছি। যদি বলতো যে এর ব্যাখ্যা টাইপের, অর্থাৎ আমরা এই প্রশ্নটা যেমন করে এলাম, এরকম যদি প্রশ্ন, তাহলে এখানে বি এফ 6 3 এর থাকতে পারে না। কেন? কারণ বোরন ছটা ঘর, মানে দেখো ফ্লোরিন 6টা যুক্ত হচ্ছে, মানে 6টা বিজোড় ইলেকট্রন তৈরি করতে হবে, তো সেটা কিন্তু বোরন 6টা বিজোড় ইলেকট্রন তৈরি করতে পারে না। তো এখানে যাই হোক, দুটো বক্তব্যই সত্য, ঠিক আছে। এবার দেখো 30 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোন জোটটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড মানে যারা ইলেকট্রন গ্রহণ করে। এরপর যে গ্রুপ 13 মৌলগুলো লুইস অ্যাসিড হয়, বোরন, অ্যালুমিনিয়াম, এরা ইলেকট্রন অক্টেট ফিল আপ হয়নি, তাই এখনো ইলেকট্রন জোড় একটা নিতে পারে, তাই এরা লুইস অ্যাসিড। চলো তারপরে কোনটি অক্সাইডটি আম্লিক? আমরা জানি যত নিচের দিকে যাবো ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পায়, তাহলে আম্লিক নিশ্চয়ই বেরিয়াম। বোরন অক্সাইড, বোরন গ্রুপ 13 বোরনটা ফার্স্ট এলিমেন্ট, তার সেটা হচ্ছে অক্সাইড। 23 নম্বর প্রশ্ন, দেখো কোনটি বিজারক রূপে আমরা ব্যবহার করব? দেখো বিজারক ব্যবহার করব টিনকে, কারণ দেখো টিন এখানে 2+ আছে, এটা টিন কি 4+ও হতে পারবে, তাই কি এখানে কি হচ্ছে, জারণ হচ্ছে। নিজের জারণ মানে কি, সে বিজারক হিসেবে কাজ করতে পারে। জারণ সংখ্যা বাড়লে সেটাকে আমরা বলবো, দেখো +2 থেকে যখন SnCl4 হবে, তখন SnCl2টা SnCl4 হতে পারে, অর্থাৎ তখন SnCl4 হওয়া মানে তার জারণ হচ্ছে, কারণ জারণ সংখ্যা বাড়ছে, +2 থেকে +4 হচ্ছে, তাই নিজের জারণ মানে সে বিজারক হিসেবে কাজ করে। চলো 33 নম্বর, এটা আমরা কোয়ার্টজ একবার মনে রাখবো, জাস্ট ফ্যাক্ট হিসেবে কোয়ার্টজ। 34 নম্বরে দেখো একে উত্তর বলে প্রোপাইন তৈরি হয়, প্রোপাইন, দেখো 3টে কার্বন দিয়ে প্রোপাইন তৈরি হয়। 35 নম্বর প্রশ্ন, দেখো 35 নম্বর প্রশ্নের অপশন এ উত্তর, কারণ এটা হয় না, এটা H3BO3 হয়, H2BO3 নয়, বোরিক অ্যাসিড হয়, সেটা H3, আর এটাও হয় না, তাহলে অপশন এ। আশা করি তোমরা সব প্রশ্নের উত্তরগুলো আমি ব্যাখ্যাও করে দিলাম, বুঝতে পারলে। এছাড়াও যদি কিছু অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।